নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত এই চ্যানেলে। তোমরা যারা ফুড এসআই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষার হাতে কিন্তু আর সময় নেই। তার পাশাপাশি বলছি যে শুধুমাত্র কিন্তু ফুড এসআই পরীক্ষা নয়, এর পাশাপাশি কলকাতা পুলিশ, ডব্লিউবিপি যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু এই ক্লাসটি কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তো প্রত্যেকেই কিন্তু ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। তো চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন, ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল কি? ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার ইংরেজ গভর্নর কে ছিলেন? দেখো, ছিয়াত্তরের মন্বন্তরের সময় যে হয়েছিল সেটা হচ্ছে 1770 সাল, তাই তো? 1770 সালে কিন্তু এই ছিয়াত্তর মন্বন্তর হয়েছিল। সেই সময় বাংলায় গভর্নর হিসেবে কে ছিলেন? জন কার্টিয়ার কিন্তু গভর্নর ছিলেন। আর দেখো, এই যে ছিয়াত্তরের মন্বন্তর, এটা বাংলায় যদি বঙ্গাব্দ হিসেবে দেখা হয় তাহলে কিন্তু 1176 সালে হয়েছিল। আর সেই অনুযায়ী কিন্তু নামটা এই ছিয়াত্তরের মন্বন্তর। শিবাজির তরবারি ব্যবহার করতেন কিন্তু, হ্যাঁ, শিবাজির যে তরবারির নামটা কি? দেখো, তরবারির নাম ভবানী। এই যে ইউনিক প্রশ্ন, কিন্তু এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে, তখন কিন্তু যদি জানা থাকে খুব সহজে উত্তর করতে পারবো। তবে দেখো, কোন নদীটি বদ্বীপ গঠন করেনি? আমরা জানি বেশিরভাগ নদী কিন্তু বদ্বীপ গঠন করেছে। তার মধ্যে দেখো, নর্মদা যে নদীটি রয়েছে সেটি কিন্তু বদ্বীপ গঠন করেনি। মানে নর্মদা নদীর যে বিস্তার লক্ষ্য করা গিয়েছে সেখানে কিন্তু বদ্বীপ কিন্তু সৃষ্টি করেনি। তারপরে দেখো, শেরশাহ নাম শুনেছি আমরা। শেরশাহ সূরিবংশের একজন অধিপতি ছিলেন। সেই শেরশাহ হিন্দু সেনাপতি কে ছিলেন? সেখানে হিন্দু সেনাপতি কে ছিলেন? দেখো, ব্রহ্মজিৎ গৌর, তিনি কিন্তু ছিলেন একজন হিন্দু এবং তার সঙ্গে তিনি কিন্তু সেনাপতি ছিলেন। তার নামগুলো ভালো করে মনে রাখবে কিন্তু। তারপর দেখো, কোন মৌর্য শাসক অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন? তাহলে অমিত্রাঘাত উপাধি ধারণ করেছে কিন্তু বিন্দুসার। বিন্দুসার কোন বংশের সঙ্গে যুক্ত? বিন্দুসার, তিনি কিন্তু হর্ষঙ্ক বংশের সঙ্গে যুক্ত। তার পরবর্তী দেখো, রেণু বা স্পোর কোন জননের একক? এই যে রেণু বা স্পোর, এটা কিন্তু অঙ্গজ জনন, ঠিক আছে? অঙ্গজ জনন প্রক্রিয়ায় কিন্তু রেণু বা স্পোরের মাধ্যমে জনন প্রক্রিয়া হয়ে থাকে। তারপরে দেখো, গাইডিং সোল, এই যে বই পরীক্ষায় আসে, হ্যাঁ, অনেক পরীক্ষায় কিন্তু প্রশ্নগুলো আসে। গাইডিং সোল এই বইটি কার লেখা? দেখো, এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম তিনি কিন্তু কি করেছেন? এই গাইডিং সোল নামে কিন্তু বইটি কিন্তু লিখেছেন। তারপর দেখো, স্বামী বিবেকানন্দকে কে জাতীয়তাবাদের প্রবর্তক বলেছিলেন? এই যে এই ধরনের উক্তিগুলো, নামকরণগুলো ভেরি মাস কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। বিপিনচন্দ্র পাল, তাহলে বিপিনচন্দ্র পাল তিনি কিন্তু বলেছেন যে স্বামী বিবেকানন্দ হচ্ছে জাতীয়তাবাদের প্রবর্তক। তারপরে দেখো, পাটলিপুত্র একটি ঐতিহাসিক শহর, তাই না? পাটলিপুত্রে কোন বৌদ্ধ মহাসম্মেলন হয়েছিল? ভেরি মাস ইম্পর্টেন্ট। দেখো, বৌদ্ধ সম্মেলন হয়েছিল 4টি, তার মধ্যে তৃতীয় যে বৌদ্ধ সম্মেলন সেটি কিন্তু পাটলিপুত্র হয়েছিল। বর্তমান কিন্তু পাটনায় অবস্থিত এই পাটলিপুত্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ভাইসরয় একটি উপাধি, তাই না? এই ভাইসরয় পদটা যেটা কিন্তু ছিলেন, ঠিক আছে, জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয়, অর্থাৎ 1885 সাল জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল, সেই সময় কিন্তু ভাইসরয় ছিলেন ভারতের লর্ড ডাফরিন। কে ছিলেন? লর্ড ডাফরিন। তারপরে দেখো, কার আমলে স্থানীয় স্বায়ত্তশাসন আইনটি পাশ হয়েছিল? স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা মানে স্থানীয় মানুষজনের দ্বারা কী হবে, সেই এলাকার শাসন বিস্তার হবে বা শাসন কার্য পরিচালনা হবে। এই যে ব্যবস্থাটা, এটা কিন্তু লর্ড রিপন তখন ছিলেন। লর্ড রিপন ছিলেন ভাইসরয়। সেই লর্ড রিপনের আমলে কিন্তু এই ব্যবস্থাটা চালু হয়েছে, মনে রাখবে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু। তবে দেখো, বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি? দেখবে, বৃষ্টি যখন পড়ে, ঠিক আছে, আকাশ থেকে ঝরে পড়ে, ঠিক আছে, একেবারে যখন পতিত হবে তখন কোনো সংস্পর্শ পেলে দেখবে বৃষ্টির ফোঁটাটা কিন্তু গোলাকার হয়। বিশেষ করে যে টিনের যে ঢেউ রয়েছে, ঠিক আছে, বা ছাদ রয়েছে, যখন বৃষ্টির ফোঁটাটা উপর থেকে নিচের দিকে পড়বে তখন কিন্তু দেখবে বৃষ্টির ফোঁটাটা গোলাকার একটা আকার ধারণ করে। তার কারণটা কি? এটা হচ্ছে জলের পৃষ্ঠটান। জলের পৃষ্ঠটানের কারণে কিন্তু এই জলটা গোল আকৃতি ধারণ করে কিন্তু পড়ে। বিজ্ঞানসম্মত প্রশ্ন, ভালো করে কিন্তু মনে রাখবে। তারপরে দেখো, ইন্ডিয়ান সোশ্যালিস্ট, এই যে ইন্ডিয়ান সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদককে? ইন্ডিয়ান সোশ্যালিস্ট পত্রিকা, এই পত্রিকাটির প্রবর্তক হচ্ছে শ্যামজি কৃষ্ণ বর্মা। শ্যামজি কৃষ্ণ বর্মা হচ্ছে ইন্ডিয়ান সোশ্যালিস্ট পত্রিকার কি সম্পাদক। তারপর দেখো, ভাগীরথী নদীটি দেবপ্রয়াগে কোন নদীর সাথে মিলিত হয়ে গঙ্গা নামে প্রবাহিত হয়েছে? আমরা জানি কি, গঙ্গা নদী যখন পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে মুর্শিদাবাদে, তখন সেই গঙ্গা কিন্তু কি হয়েছে? গঙ্গা নদী কিন্তু দুভাগে বিভক্ত হয়ে গেছে। একটি নদী ভারতের কি দক্ষিণ দিকে ভাগীরথী নামে কিন্তু প্রবাহিত হয়েছে, আরেকটি চলে গেছে কোথায়? পদ্মা নামে বাংলাদেশে। এবার এই যে ভাগীরথী, এই ভাগীরথী নদীটাই কিন্তু দেবপ্রয়াগে, যে কোন প্রয়াগে,
হ্যাঁ, কোন প্রয়াগে এটা গঙ্গা নামে কিন্তু প্রবাহিত হয়েছে, সেটা হচ্ছে দেবপ্রয়াগ। প্রয়াগটার নাম মনে রাখবে। তাই দেখো, তারপর প্রবাহিত হয়ে যখন নদীটা গঙ্গা নদীটাকে আলাদা একটা নামে কিন্তু সেই জায়গায় পরিচিত লাভ করেছে, সেটা হচ্ছে আলোকানন্দা। আলোকানন্দা কিন্তু গঙ্গা নদীর সেই প্রবাহ বা প্রয়াগে যে মিলিত, সেই মিলিত সংস্পর্শে কিন্তু নামটা। তারপরে দেখো, কোন নৃত্যকলাটি হিন্দুস্তানি সঙ্গীতের সঙ্গে পরিবেশন করা হয়? দেখো, এই যে হিন্দুস্তানি সঙ্গীত এর সঙ্গে পরিবেশন করা একটা বিখ্যাত ধ্রুপদী নৃত্য, কত্থক নৃত্য, উত্তর ভারতের বিখ্যাত নৃত্য কিন্তু। হ্যাঁ, এই নৃত্য কিন্তু হিন্দুস্তানি যে সঙ্গীত তার সঙ্গে কিন্তু পরিবেশন করা হয়। আর নৃত্য সংক্রান্ত প্রশ্ন কিন্তু অনেক পরীক্ষায় কিন্তু এসেছে। হ্যাঁ, ধ্রুপদী নৃত্যগুলো, কথাকলি, তারপরে হচ্ছে গিয়ে ভারতনাট্যম, মোহিনীআট্যম, ঘুরে ফিরে পরীক্ষায় কিন্তু প্রশ্নগুলো আসে, গুরুত্ব দিয়ে দেখবে। তারপরে দেখো, ভারতের সবচেয়ে পুরনো তেলের খনি কোনটি? ভারতের সবচেয়ে পুরনো তেলের খনি রয়েছে কিন্তু অসমের ডিগবয় শহরে। তারপরে দেখো, পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে কোন শৈলশিরা? পশ্চিমবঙ্গ নেপাল, তাই না? নেপালের পশ্চিমবঙ্গেরই একটি প্রতিবেশী দেশ বলতে পারি। এই নেপাল থেকে সিঙ্গালীলা নামে একটি শৈলশিরা রয়েছে, যেটা কিন্তু পশ্চিমবঙ্গকে আলাদা করেছে নেপালের ভূখণ্ড থেকে। তারপরে দেখো, কোন খেলায় নাইট ওয়াচম্যানের কথা শোনা যায়? নাইট ওয়াচম্যান এটা কিন্তু ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। দেখো, এই যে টার্মটা জানলে, নাইট ওয়াচম্যান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের এই যে ইউনিক পয়েন্টগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে দেখো, সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক দীক্ষাগুরু। বাহ, খুব সুন্দর প্রশ্ন। দেখো, সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক দীক্ষাগুরু কে ছিলেন? তিনি কিন্তু চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাসের কাছ থেকে তিনি কিন্তু রাজনৈতিক দীক্ষা নিয়েছিলেন। আচ্ছা, তার সঙ্গে বলছি, তোমরা যারা ফুড এসআই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, ফুড এসআই পরীক্ষার কিন্তু এক্সাম ডেট কিন্তু ডিক্লেয়ার হয়ে গিয়েছে। আগামী 16 এবং 17 মার্চ কিন্তু পরীক্ষা হতে চলেছে। তো এই শেষ মুহূর্তে তোমরা যারা ফুড এসআই পরীক্ষার জন্য সাজেশন নিতে চাও, যেখানে কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের একেবারে কমন সহ কিন্তু সাজেশন কিন্তু আমরা নিয়ে এসেছি, তো সাজেশন পেতে কিন্তু অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু একবার হোয়াটসঅ্যাপ করে নেবে। তার সঙ্গে বলছি, আমাদের যে সাজেশনগুলো রয়েছে সেখানে কিন্তু কেপিএসআই পরীক্ষা সম্প্রতি, সেই কেপিএসআই পরীক্ষায় কিন্তু 95% কিন্তু হুবহু কমন এসেছে। তো এইবারের ফুড এসআই পরীক্ষার জন্য কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট হতে চলেছে, ভীষণই কিন্তু সাজেশনটা কিন্তু ভীষণই কাজে লাগবে। তো অতি অবশ্যই কিন্তু তোমরা এই সাজেশনটা কিন্তু নিয়ে নিবে এবং স্ক্রিনে দেওয়া নম্বরে অতি অবশ্যই যোগাযোগ করবে। তারপর দেখো, এই যে সুভাষচন্দ্র বসুকে কে প্যাট্রিয়ট অফ প্যাট্রিয়টস বলেছেন? প্যাট্রিয়ট অফ প্যাট্রিয়টস কিন্তু বলেছেন মহাত্মা গান্ধী, জাতির জনক। আচ্ছা, তারপরে দেখো, এই যে লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? আমরা জানি লোকসভার সর্বমোট সদস্য সংখ্যা হচ্ছে 552। হ্যাঁ, বর্তমানে কিন্তু আবার 545 জন রয়েছে। হ্যাঁ, কম বেশি হতে পারে এটা। তার মধ্যে দেখো, এই দুইটা ভাগ থাকে, একটা হচ্ছে রাজ্য, মোটামুটি রাজ্যে থাকে 530 আর কেন্দ্র থাকে 20 জন। হ্যাঁ, এটার মধ্যে কম বেশি হতে পারে, সেই পদ অনুযায়ী কিন্তু সদস্য সংখ্যা যখন নির্বাচিত হয় সেটা অনুযায়ী, কিন্তু সর্বাধিক থাকে 552 কিন্তু। আর কেন্দ্রশাসিত অঞ্চলের দখলে রয়েছে কিন্তু 20টি। তবে দেখো, কে সংবিধান সভার প্রথম অধিবেশনে সভাপতি করেছিল? এই যে সংবিধান সভা গঠনের সময় কিন্তু সভাপতিত্বর পদ কিন্তু নেওয়া হয়েছিল। এটা কিন্তু প্রথম হয়েছিল কে? সচ্চিদানন্দ সিনহা। তিনি কিন্তু প্রথম সংবিধান এর সভাপতিত্ব করেছিলেন। তবে দেখো, ভারতের কোন স্থানে রকেট উৎক্ষেপণ কেন্দ্র অবস্থিত? ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্রটি কিন্তু থুম্বাতে অবস্থিত। কোথায় অবস্থিত? থুম্বা, নামটা মনে রাখবে, জায়গার নামটা। তারপর দেখো, ভারত ছাড়া আর কোন দেশে 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হয়? দেখো, আমাদের দেশ ভারতবর্ষে কিন্তু 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে, প্রত্যেকেই আমরা জানি এটা, কিন্তু আর কোন দেশে এরকম পালিত হয় এটা কিন্তু জানি না। তো ভালো করে জেনে রাখবে, দক্ষিণ কোরিয়া। এই দক্ষিণ কোরিয়া দেশটিতে কিন্তু 15ই আগস্ট তারিখে কিন্তু স্বাধীনতা দিবস পালন করা হয়। তার সঙ্গে বলছি, এই যে ফুড এসআই পরীক্ষার জন্য আমরা যে এই যে পিডিএফটি তৈরি করেছি, ঠিক আছে, এটি কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু খুবই কাজে লাগবে। তো যারা মনে করছে যে পিডিএফটা একবার শেষ মুহূর্তে নিয়ে একবার দেখবো, তারা কিন্তু অতি অবশ্যই কিন্তু এই যে স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু একবার হোয়াটসঅ্যাপ করে নেবে, আর কিন্তু সময় নেই। তার সঙ্গে বলছি যে এই যে এই সাজেশনটি কিন্তু পরীক্ষার জন্য কিন্তু তোমাদের খুব ভীষণভাবে কিন্তু কাজে লাগবে। আর কেননা কেপিএসআই পরীক্ষাতে কিন্তু সম্প্রতি কেপিএসআই পরীক্ষায় কিন্তু 95% কিন্তু কমন চলে এসেছে আমাদের এই সাজেশন থেকে। তাই এই পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এই যে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ গ্রন্থটির রচয়িতাকে? এটি কিন্তু রচয়িতাকে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী কিন্তু তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। তারপরে দেখো, রবি শাস্ত্রীর পুরো নাম কি? একজন ক্রিকেট বিশেষজ্ঞ ক্রিকেটার ছিলেন।
হ্যাঁ, তার পুরো নাম হচ্ছে রবিশঙ্কর জয়দ্রথ শাস্ত্রী, নামটা মনে রাখবে। তারপরে দেখো ভারতে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট কে স্থাপন করেছেন? ভারতে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট কিন্তু স্থাপন করেছেন লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি তিনি কিন্তু এই পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট কিন্তু স্থাপন করেছেন। তবে দেখো রেকর্ডিং ক্যাসেটের ফিতেতে কিসের আস্তরণ থাকে? রেকর্ডিং ক্যাসেট, ক্যাসেটগুলো যে ব্যবহার করা হয় সেখানে আয়রন অক্সাইডের কিন্তু একটা আস্তরণ থাকে। তবে দেখো শুদ্ধি আন্দোলন, এই যে ঐতিহাসিক শুদ্ধি আন্দোলন শুরু করেন কে? তিনি করেছে একজন সমাজ সংস্কারক দয়ানন্দ সরস্বতী। এই দয়ানন্দ সরস্বতী তিনি কিন্তু শুদ্ধি আন্দোলন শুরু করেছিলেন সমাজ সংস্কারক আন্দোলন হিসেবে। তারপরে দেখো ভীমা ও তুঙ্গাভদ্রা কোন নদীর উপনদী? ভীমা এবং তুঙ্গাভদ্রা এটি কিন্তু কৃষ্ণা নদীর উপনদী। কৃষ্ণা নদী দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য একটি নদী, কৃষ্ণা নদী, তারই কিন্তু উপনদী তুঙ্গভদ্রা, ভীমা, নামগুলো মনে রাখবে। তারপরে দেখো প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি এক টেস্টের 2টো ইনিংসে 100 রান করেছিলেন, বিজয় হাজারে, এবং তার নামাঙ্কিত কিন্তু একটি ট্রফিও রয়েছে ক্রিকেটে, বিজয় হাজারে ট্রফি। আচ্ছা, তারপর দেখো রাজ্যসভার কতজন সদস্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হয়ে থাকে? 12 জনকে কিন্তু রাষ্ট্রপতি তিনি কিন্তু মনোনয়ন করে থাকেন। তবে দেখো সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? সিয়াচেন হিমবাহ এটি কিন্তু কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত। জুনাগড় লেককে উৎকীর্ণ করেছেন দেখো রুদ্রদমন। এই যে রুদ্রদমনেরই কিন্তু লেক এটা, জুনাগড় লেক। তারপরে দেখো সুলতানি আমলে সরকারি ভাষা কে ছিল? খুব ইম্পর্টেন্ট, দেখো একটা প্রশ্ন। সুলতানি আমলে সরকারি ভাষা ছিল পার্সি ভাষা। কি ভাষা? পার্সি। তারপর মিরাট ষড়যন্ত্র মামলা, এই যে মিরাট ষড়যন্ত্র মামলায় বন্দী করা হয়েছিল, তাই না? বিপ্লবী সন্দেহে শত শত মানুষকে কিন্তু বন্দী করা হয়েছিল। এই মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিল? এটা কিন্তু 1929 সালে হয়েছিল। সাল, এই যে ভীষণ ইম্পর্টেন্ট, সালগুলো মনে রাখবে। তারপরে দেখো বিশ্ব শরণার্থী দিবস কোন তারিখে পালিত হয়? 20 জুন তারিখে। তারপর দেখো নিরক্ষরেখা থেকে মেরুর দিকে গেলে জি এর মান কত থাকে? জি এর মান যত নিরক্ষরেখা মানে কেন্দ্র, পৃথিবীর কেন্দ্রে, তাই না? কেন্দ্রের থেকে যত মেরুর দিকে যাব, উত্তর মেরু, দক্ষিণ মেরু, হ্যাঁ, যত প্রান্তের দিকে যাব তত কিন্তু জি এর মানটা কিন্তু বেড়ে যায়। তাহলে এই যে জি বলতে কি বোঝায়? জি বলতে বোঝাচ্ছে গ্র্যাভিটি। গ্র্যাভিটির মানটা কিন্তু বেড়ে যায় কোন দিকে? মেরুর দিকে, যত মেরুর দিকে যাওয়া যাবে একেবারে। তারপর দেখো ভারতে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট কবে গৃহীত হয়েছে? ভারতের রাইট টু ইনফরমেশন অ্যাক্ট কিন্তু গৃহীত হয়েছে 2005 সালে। তারপর বিম্বিসার কোথাকার শাসক ছিলেন? তিনি কিন্তু মগধের শাসক ছিলেন। তারপর ফরিদ খা অন্য কি নামে পরিচিত? ফরিদ খা তিনি শের শাহেরই কিন্তু নাম কিন্তু এটা, হ্যাঁ, নামটা মনে রাখবে। তারপরে দেখো স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেছে? জেমস ওয়াট। আবিষ্কার সংক্রান্ত প্রশ্ন আসে। তারপর সৌরজগতের সর্ববৃহৎ উপগ্রহটির নাম কি? ভেরি মাচ ইম্পর্টেন্ট, গ্যানিমিড। তারপর যোজনা কমিশনের চেয়ারম্যান কে? যোজনা কমিশনের চেয়ারম্যান কিন্তু পদাধিকার বলে ভারতের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু যোজনা কমিশনের চেয়ারম্যান, ঠিক আছে? তারপরে দেখো ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম কি? ভারতের উচ্চতম জলপ্রপাত, এটার নাম হচ্ছে কাঞ্চিকল জলপ্রপাত। তারপর অন্ধবিন্দু দেহের কোথায় অবস্থিত? এটি কিন্তু চোখে অবস্থিত, অন্ধবিন্দু, ব্লাইন্ড স্পট। তারপর রাজ্য সরকারের আয়ের প্রধান উৎস কি? দেখবে রাজ্য সরকার তার আয় যে হয়ে থাকে তার প্রধান উৎস হচ্ছে বিক্রয়ের উপর যে কর বা ট্যাক্স আদায় করে দ্রব্যের উপর, সেটাই কিন্তু প্রধান উৎস, তাই না? তারপরে দেখো কোন রাজ্যের উপকূলের জলাভূমিকে ব্যাক ওয়াটার্স বলা হয়ে থাকে? কেরালা রাজ্যের যে উপকূল জলাভূমি রয়েছে সেটাকে বলা হয় ব্যাকওয়ার্ডস। তারপরে দেখো লুনি নদীর উৎপত্তিস্থল কোথায়? এটা হচ্ছে লুনি, যেটা কিন্তু উত্তর পশ্চিমী ভারতের অবস্থিত একটি নদী, হ্যাঁ, অন্তর্বাহিনী নদী কিন্তু বলা হয় থাকে। ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী কিন্তু এই লুনি নদী। ভেরি মাচ ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখবে, কিন্তু প্রশ্ন আসে। ও তার পাশাপাশি দেখো এই যে লুনি নদী এটি কিন্তু আজমেরের কাছে আরাবল্লী রেঞ্জের পুষ্কর উপত্যকায় কিন্তু উৎপন্ন হয়েছে। আর অন্তর্বাহিনী কেন বলো তো? অন্তর্বাহিনী মানে ভারতের স্থলভাগের উপরেই কিন্তু এই নদীর উৎপত্তি এবং স্থলভাগেই কিন্তু এর শেষ, কোনো সাগরে গিয়ে পতিত হয়নি, তাকে কিন্তু অন্তর্বাহিনী নদী বলা হয়ে থাকে এই বৈশিষ্ট্যের জন্য। তারপর দেখো ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য কত রয়েছে? ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য কিন্তু 564 কিমি। তারপর ইংলিশ চ্যানেলের অপর নাম কি? যে ডেভার প্রণালী কিন্তু বলা হয়ে থাকে। তারপর দেখো সবরমতী নদীর উৎপত্তিস্থল কোথায়? সবরমতী নদীর উৎপত্তিস্থল হচ্ছে আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বতে কিন্তু সবরমতী নদীর উৎপত্তি হয়েছে। তারপর দেখো নিকোবরের দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ নাকি? নিকোবর দ্বীপপুঞ্জ, তার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সেটা হচ্ছে মাউন্ট খুলির।
তারপর সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, যে ভারতের অন্যতম একটি পর্বত সাতপুরা পর্বত, প্রাচীন পর্বত, এই সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ধূপগড়, নামটা মনে রাখবে ধূপগড়। তারপর পূর্ব ভারতের কোন রাজ্যকে মণির দেশ বা ক্ষুদ্র স্বর্গ বলা হয়ে থাকে? মণিপুরকে, মণির সঙ্গে দেশটার নাম রিলেটেড, মণিপুর, নামটা মনে রাখতে সুবিধা হবে। তারপর দেখো কলকাতার কালীঘাট মন্দিরটি স্থাপিত হয়েছে কত সালে? 1809 সালে কিন্তু কালীঘাট মন্দিরটি স্থাপিত হয়েছে। তারপরে দেখো ক্রেস্কোগ্রাফ যন্ত্রকে আবিষ্কার করেছেন বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। তারপর মাদার টেরেসা নোবেলের শান্তি পুরস্কার লাভ করেছে কত সালে? 1979 সালে তিনি কিন্তু নোবেল শান্তি পুরস্কার কিন্তু পেয়েছেন, একটি উল্লেখযোগ্য পুরস্কার, হ্যাঁ, নোবেল পুরস্কার। বিদেশি হিসাবে মাদার টেরেসা এবং ভারতে তিনি থাকতেন, তাই কিন্তু পেয়েছেন। তবে দেখো আধুনিক নার্সিংয়ের জন্মদাত্রীকে, নার্সিং ব্যবস্থার যে জন্ম দিয়েছেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তাকে কিন্তু নার্সিংয়ের জন্মদাত্রী বলা হয়, ভীষণ ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি? পদ্মজা নাইডু, নামটা মনে রাখবে। তারপরে দেখো শত্রুজনতা বা অমিত্রাঘাত উপাধি কে লাভ করেছিলেন? বিন্দুসার, তিনি কিন্তু এই উপাধি লাভ করেছিলেন তার বীরত্বের জন্য। তারপরে কোন মোগল সম্রাটকে প্রিন্স অফ বিল্ডার্স বলা হয়ে থাকে? প্রিন্স অফ বিল্ডার্স বলা হয় মোগল সম্রাট শাহজাহানকে। এই যে তাজমহল নির্মাণ করেছে, মতি মসজিদ নির্মাণ করেছে, হ্যাঁ, এই সমস্ত বিশেষ কৃতিত্বের জন্য কিন্তু প্রিন্স অফ বিল্ডার্স বলা হয়ে থাকে। তবে দেখো বাল্যবিবাহ, সতীদাহ প্রথা রদ, বিধবাদের উপর বিধবাদের বিয়ে দেওয়ার প্রচেষ্টায় কোন মুঘল সম্রাট সচেষ্ট ছিলেন? তিনি কিন্তু আকবর। আকবর মুঘল সম্রাটের শ্রেষ্ঠ সম্রাট, তার কিন্তু বিশেষ কৃতিত্বও ছিল। তারপর দেখো এলাহাবাদের কুম্ভ মেলা ভারতের একটি জনপ্রিয় মেলা কিন্তু, হ্যাঁ, সর্ববৃহৎ মেলা বলা যেতে পারে কুম্ভ মেলা। কত বছর অন্তর হয়ে থাকে? 12 বছর অন্তর অন্তর কিন্তু এই মেলা অনুষ্ঠিত হয়। তবে দেখো ক্লোরোফর্মের আবিষ্কর্তাকে, ক্লোরোফর্মের আবিষ্কর্তা হচ্ছে জেমস ইয়ং সিমসন। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস কোন তারিখে পালিত হয়? 4 জুলাই তারিখে। তারপর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলে আখ্যা পেয়েছেন, এই আখ্যাটা কে দিয়েছে পরমহংসদেব নামে? এটা দিয়েছে সন্ন্যাসী তোতাপুরী কিন্তু পরমহংসদেব বলেছিলেন শ্রীরামকৃষ্ণকে। তারপর দেখো জাতীয় কংগ্রেসের 3বার সভাপতি কে হয়েছিলেন? দেখো ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট কিন্তু। তিনবার সভাপতি হয়েছিলেন দাদা ভাই নওরোজি। তিনি কিন্তু সর্ববয়স্ক ব্যক্তিও ছিলেন এই দাদা ভাই নওরোজি, 3বারের মতো সভাপতি হয়েছেন। তারপরে দেখো কোন নোবেল জয়ীকে আধুনিক পরমাণু তত্ত্বের প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে? নোবেল জয়ী নিলস বোরকে কিন্তু আধুনিক পরমাণু তত্ত্বের প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে। তারপরে গান্ধীজিকে পবিত্র যোদ্ধা কে বলেছিলেন? গান্ধীজিকে পবিত্র যোদ্ধা কিন্তু বলেছেন নেলসন ম্যান্ডেলা দক্ষিণ ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনিও নোবেল পুরস্কার পেয়েছেন কিন্তু। নেলসন ম্যান্ডেলা তিনি কিন্তু গান্ধীজিকে পবিত্র যোদ্ধা বলেছিলেন। তবে দেখো আজাদ হিন্দ ফৌজের প্রথম প্রধান সেনাপতি কে? উত্তর হবে ক্যাপ্টেন মোহন সিং, তিনি কিন্তু ছিলেন আজাদ হিন্দ ফৌজের প্রধান সেনাপতি। তারপর কোন ধরনের রোগীকে ডায়ালিসিস করানো হয়ে থাকে? হ্যাঁ, ডায়ালিসিস একটি প্রক্রিয়া কিন্তু, যাদের কিডনির সমস্যা রয়েছে, হ্যাঁ, কিডনি সমস্যায় যারা ভোগেন তাদের কিন্তু রোগ নির্ণয়ের ক্ষেত্রে এই ডায়ালিসিস কিন্তু করা হয়ে থাকে। তবে দেখো পোলিওর টিকা উদ্ভাবন করেছে কে? পোলিওর টিকা উদ্ভাবন করেছে জোনাস সাল্ক, নামটা মনে রাখবে। তারপর ক্যালকুলেটরের আবিষ্কার কে? পাসকেল, তিনি কিন্তু ক্যালকুলেটরের আবিষ্কার রি পাস্কেল তিনি কিন্তু ক্যালকুলেটর আবিষ্কার করেছে সর্বপ্রথম। তবে দেখো ভিক্টর হুগো কোন ভাষার বিখ্যাত লেখক? ভিক্টর হুগো তিনি কিন্তু ফরাসি ভাষার একজন বিখ্যাত কিন্তু লেখক। তবে দেখো প্লাস্টিক মানি কাকে বলা হয়? ভীষণ ইম্পর্টেন্ট, প্লাস্টিক মানি ক্রেডিট কার্ডকে কিন্তু বলা হয়ে থাকে, এটিএম ক্রেডিট কার্ড। তবে দেখো পঞ্চম বেদ কাকে বলা হয়? আমরা চতুর্বেদের নাম পড়েছি, ঋক্সাম যজু অথর্ব, পঞ্চম বেদ কিন্তু বলা হয়ে থাকে মহাভারতকে। তবে দেখো আর্নাল্ডো মাসোতা ছদ্মনাম কে নিয়েছিলেন? এই যে সুভাষচন্দ্র বসু, আমরা অনেক ছদ্মনাম পড়েছি তাই না, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র। সুভাষচন্দ্র বসুর ছদ্মনাম কয়জন জানি না, যারা জানো না তারা কিন্তু নামটা মনে রাখবে, আর্নাল্ডো মাসোতা। আবার মোহাম্মদ জিয়াউদ্দিনও কোথাও রয়েছে। কোন ভারতীয় অর্থমন্ত্রী পরপর 3বার বাজেট পেশ করেছিলেন? ডক্টর মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়। তার পাশাপাশি তিনি কিন্তু অর্থমন্ত্রীও ছিলেন। তবে দেখো আর্সেনিক দূষণের ফলে উদ্ভূত রোগটির নাম কি? আর্সেনিক দূষণের ফলে যে রোগটি হয়ে থাকে তার নাম ব্ল্যাকফুট ডিজিজ, আর্সেনিক ঘটিত। তারপর দেখো ডপলার এফেক্ট
কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? ডপলার, এই যে শব্দের কিন্তু তীব্রতা মাপকে কিছু কিন্তু ব্যবহার করা হয়, ডপলার যন্ত্র শব্দের সঙ্গে কিন্তু যুক্ত এই ডপলার এফেক্ট। তারপরে দেখো 500 টাকার নোট চালু হয়েছিল কত সালে? 500 টাকার নোট 1987 সালে কিন্তু এই নোট চালু হয়েছে। হ্যাঁ, 2016 সালে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী এই নোট বাতিল করে নতুনভাবে কিন্তু নোট ছাপিয়েছেন কিন্তু, মনে রাখবে। তবে দেখো বি অ্যান্ড মেক কার উক্তি? বি অ্যান্ড মেক স্বামী বিবেকানন্দের উক্তি, বি অ্যান্ড মেক। তবে দেখো আধুনিক নেপালের জনক হিসেবে কে স্বীকৃত? গোর্খা রাজা পৃথ্বীনারায়ণ শাহ আধুনিক নেপালের কিন্তু জনক বলা হয়ে থাকে। তারপর ভারতের প্রথম মহিলা ট্রেন চালক কে? সুরেখা শঙ্কর যাদব। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, সুরেখা শঙ্কর যাদব প্রথম মহিলা, এই যে মহিলা কিন্তু ট্রেন চালক। তারপর ও হেনরি কোন সাহিত্যিকের ছদ্মনাম? উইলিয়াম সিডনি পোর্টার, তার ছদ্মনাম কিন্তু ও হেনরি। ভারতের প্রথম মহিলা ট্রেন চালক একটু আগে বললাম, সুরেখা শঙ্কর যাদব। তারপর দেখো ভাসমান শহর কাকে বলা হয়ে থাকে? ভেনিসকে। ভেনিসকে কিন্তু ভাসমান শহর, সমুদ্র উপকূলবর্তী শহর। তারপর রামমোহন রায়কে ভারত পথিক আখ্যা দিয়েছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছেন? সম্রাট দ্বিতীয় আকবর। ঘুরে ফিরে প্রশ্ন আসে কিন্তু, সহজ সরল হলেও কনফিউজ তৈরি করতে পারে, নামগুলো মনে রাখবে। তারপরে দেখো 76-এর মন্বন্তরের সময় বাংলার ইংরেজ গভর্নর কে ছিলেন? জন কার্টিয়ার। কোন দুটি দেশের মাঝে ডেড সি অবস্থিত? এই যে ডেড সি, যে সিতে মানুষ কিন্তু ডোবে না, ডেড সি। এই ডেড সি কিন্তু ইসরায়েল এবং জর্ডনে অবস্থিত, দুটি দেশের নাম ইসরায়েল ও জর্ডেন। তবে দেখো কে প্রথম পশ্চিমবঙ্গ থেকে ভারতরত্ন লাভ করেছেন? দেখো ভেরি মাচ ইম্পর্টেন্ট, একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। বিধানচন্দ্র রায়, ডক্টর বিধানচন্দ্র রায়, এবং তিনি কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও ছিলেন এবং ভারতরত্ন সম্মান লাভ করেছে, ভারতের বিখ্যাত পুরস্কার, সর্ববৃহৎ পুরস্কার বলা যেতে পারে। তারপরে দেখো স্বামী বিবেকানন্দকে কে জাতীয়তাবাদের প্রবর্তক বলেছে? বিপিন চন্দ্র পাল। তারপর রাষ্ট্রপুঞ্জের নামকরণ কে করেছিলেন? ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। রাষ্ট্রপুঞ্জ যে গঠন হয়েছিল, হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে, সেই সময় ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট কিন্তু এই নামটাকরণ করেছে। তারপরে দেখো হোয়াইট হাউসের স্থপতি কে ছিলেন? জেমস হোবান আইল্যান্ড, তিনি কিন্তু হোয়াইট হাউস আমেরিকায় যে রয়েছে সেটা কিন্তু স্থাপন করেন। তবে দেখো কার্টুন চরিত্র ম্যান্ড্রেক ও ফ্যান্টম কে স্রষ্টাকে? লি ফক। কার্টুন চরিত্র ম্যান্ড্রেক, ফ্যান্টম। তারপরে দেখো নরেন্দ্রদত্ত কার উপাধি? শশাঙ্কের উপাধি ছিল নরেন্দ্রদত্ত। এবং আপেলে কি অ্যাসিড থাকে? আপেলে কিন্তু ম্যালিক অ্যাসিড থাকে, মনে রাখবে। তারপর দেখো মানুষের দেহের কোন অঙ্গ ক্যামেরার ফিল্মের মতো কাজ করে? সেটা হচ্ছে রেটিনা বা চক্ষু। তারপর দেখো তামাক এ ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ থাকে, সেই পদার্থটির নাম কি? বেনজোপাইরিন। খুব ইম্পর্টেন্ট কিন্তু, আর এই ধরনের ইম্পর্টেন্ট প্রশ্নই কিন্তু একেবারে সাজিয়ে গুছিয়ে এই কিন্তু সাজেশনে কিন্তু করা। যারা ফুড এসআই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, হ্যাঁ, তারা শেষ মুহূর্তে কিন্তু সাজেশনটি কিন্তু সংগ্রহ করবে স্ক্রিনে দেওয়া নম্বরে, তাই কিন্তু হোয়াটসঅ্যাপ করে নেবে একবার কাইন্ডলি, খুব তাড়াতাড়ি। নাদির শাহের ভারত আক্রমণ হয়েছিল, নাদির শাহ ভারত আক্রমণ করেছিল, সেই সময় ভারত আক্রমণের সময় মুঘল সম্রাট কে ছিলেন? দেখো বাদশাহ মোহাম্মদ শাহ। আর সালটা মনে রাখবে 1739 সাল তিনি কিন্তু ভারতবর্ষ আক্রমণ করেছে। তারপর দেখো সাদা পিঁপড়ে কাকে বলা হয়ে থাকে? উই পোকা। সাদা পিঁপড়ে বলা হয়ে থাকে। তবে দেখো সারা পৃথিবীর মধ্যে কোন দেশের জাতীয় সঙ্গীত সংক্ষিপ্ততম? এটা হচ্ছে কাতার। কাতারে কিন্তু সম্প্রতি ফুটবল বিশ্বকাপ হয়েছে 2022 সালে। এই কাতার কিন্তু যে জাতীয় সঙ্গীত রয়েছে সেটা গাইতে সময় লাগে 32 সেকেন্ড, সব থেকে কম। প্রথম কোন বিদেশি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, খান আব্দুল গফর খান, এবং তিনি কিন্তু 1987 সালে কিন্তু এই ভারতরত্ন পুরস্কার পেয়েছে পাকিস্তান থেকে। তবে দেখো বয়কট আন্দোলনের দুজন মুসলিম নেতা, বাংলায় বয়কট আন্দোলন হয়েছিল, স্বদেশী আন্দোলন হয়েছিল, আমরা পড়েছি। সেখানকার দুজন মুসলিম নেতার নাম হচ্ছে আব্দুল রসুল আর হচ্ছে মৌলভী লিয়াকত হোসেন। নামগুলো মনে রাখবে, আব্দুল রসুল, মৌলভী লিয়াকত হোসেন, এই মুসলিম নেতা বলেছে কিন্তু, হ্যাঁ, আরও অন্যান্য ভারতীয় নেতা কিন্তু রয়েছে। তারপরে দেখো কত সালে কে রাষ্ট্রপতি ভবন তৈরি করেছে? যে রাষ্ট্রপতি ভবন 1920 সালে কিন্তু এটি তৈরি করেছেন স্যার লুটিয়েন। তারপরে প্রথম ভারতীয় অস্কার বিজয়ী কে? ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। দেখো প্রথম ভারতীয় অস্কার বিজয়ী হচ্ছে ভানু আথাইয়া। 1981 সালে তিনি কিন্তু অস্কার পেয়েছে এবং চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত এই অস্কার পুরস্কার, বিখ্যাত পুরস্কার। তারপরে দেখো বছরের কোন দিনটি জল বিষুব নামে পরিচিত? জল বিষুব,
এটা হচ্ছে 23শে সেপ্টেম্বর। বিষুব মানে কি দিয়ে সমান, হ্যাঁ, বছরে দুটো ডেট রয়েছে এরকম, জলবিষুব, মহাবিষুব। জলবিষুব এটা কিন্তু 23শে সেপ্টেম্বর তারিখে পালিত হয়। আর যদি বলে মহাবিষুব কত তারিখে, সেটা কিন্তু 21শে মার্চ তারিখে পালিত হয়। ভালো করে কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, এই যে ভারতের মৌসুমি বৃষ্টির অনিশ্চয়তার সম্ভাব্য কারণ কি? এই যে ভারতীয় যে মৌসুমি বৃষ্টি দেখবে, হ্যাঁ, বর্ষাকালে মৌসুমি বৃষ্টির আগমনের কিন্তু অনিশ্চয়তা দেখা যায়। মানে আবহাওয়ার পূর্বাভাসের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে কত তারিখে বর্ষা ঢুকছে তার একটা কিন্তু অনুমান করা যায় না। এই যে অনিশ্চয়তার কারণটা কি? এটা হচ্ছে আয়ন বায়ুর প্রভাব। ঠিক আছে, আয়ন বায়ু, হ্যাঁ, আয়ন বায়ুর প্রবাহ ঠিকঠাক হচ্ছে কিনা সেই অনুযায়ী কিন্তু নির্ভর করে। তবে দেখো, এই যে মারডেকা স্টেডিয়াম কোথায় অবস্থিত? এই যে মারডেকা স্টেডিয়াম, এটা কিন্তু কুয়ালালামপুরে কিন্তু অবস্থিত। আচ্ছা, এই যে স্টেডিয়ামটি কুয়ালালামপুর, এটি কিন্তু মালয়েশিয়াতে অবস্থিত। হ্যাঁ, মালয়েশিয়াতে অবস্থিত একটি ফুটবল স্টেডিয়াম। ফুটবল স্টেডিয়াম কিন্তু এই হচ্ছে কুয়ালালামপুর। তারপরে দেখো, পশ্চিমবঙ্গের গাঙ্গেয় অঞ্চলের গড় বৃষ্টিপাত কত? হ্যাঁ, গাঙ্গেয় অঞ্চল বলতে গঙ্গা নদী তীরবর্তী যে অঞ্চল, ঠিক আছে, এই গাঙ্গেয় অঞ্চলের গড় বৃষ্টিপাতের পরিমাণটা কত? এটা হচ্ছে 100 থেকে 200 সেমি। পরবর্তী প্রশ্ন দেখো, এই যে মন্তাখার উত তোয়ারিখ ঐতিহাসিক গ্রন্থ কে রচনা করেছেন? এটা কিন্তু রচনা করেছেন বদায়ুনি। কে রচনা করেছেন? বদায়ুনি। তারপর দেখো, মরু অঞ্চলে মেঘ থেকে বৃষ্টি না হওয়ার কারণ কি? দেখবে মরু অঞ্চলে মেঘ রয়েছে কিন্তু বৃষ্টি নেই, তার কারণটা কি? ওখানকার জলবায়ুতে আর্দ্রতার পরিমাণ খুবই কম। ঠিক আছে, সেই মেঘ রয়েছে শুষ্ক অবস্থায়, হ্যাঁ, মেঘে জলীয় বাষ্প কম থাকে তার জন্য। তারপরে দেখো, রবারের বাণিজ্যিকভাবে ভালকানাইজেশনে ব্যবহৃত যে যৌগটি ব্যবহার করা হয়, যে রাসায়নিক উপাদান, গ্যাসীয় উপাদান, সেটা হচ্ছে সালফার। কোন যৌগ ব্যবহার করা হয়? সালফার। তারপর দেখো, কাহিনী সিনেমাতে বব বিশ্বাস চরিত্রটিকে অভিনীত করতে দেখা গিয়েছে, হ্যাঁ, এবং সেটা কিন্তু খুব বিশেষ খ্যাতি লাভ করেছে এই চরিত্রটি। এই চরিত্রে কে অভিনয় করেছে? বাঙালি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। তিনি কিন্তু এই কাহিনী সিনেমাতে বব বিশ্বাস চরিত্রে অভিনয় করেছে। সাহিত্য থেকে, চলচ্চিত্র থেকে এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক সময় আসে। তবে দেখো, রায়তওয়াড়ি কে চালু করেছেন? রায়তওয়াড়ি চালু করেছিলেন মুনরো, ঐতিহাসিক মুনরো। তবে দেখো, প্রবাসী ভারতীয় দিবস, ভেরি মাচ ইম্পর্টেন্ট। প্রবাসী ভারতীয় দিবস কত তারিখে পালিত হয়? 9ই জানুয়ারি তারিখে পালিত হয় কিন্তু। হ্যাঁ, গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরেছিলেন এই তারিখটিতে, তাই ওই দিনটিকে কিন্তু প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়। তবে দেখো, গাইডিং সোল গ্রন্থটি কার লেখা? এপিজে আব্দুল কালামের কিন্তু লেখা। তারপর, মারাঠা রাজনীতির কৌটিল্য আখ্যা দেওয়া হয় কাকে? মারাঠা রাজনীতির কৌটিল্য কাকে বলা হয়? মারাঠা অধিপতি নানা ফড়নবিশকে কিন্তু বলা হয়ে থাকে মারাঠা রাজনীতির কৌটিল্য। ভারতীয় জাতীয়তার জনক কাকে বলা হয়? ভারতীয় জাতীয়তার জনক কিন্তু বলা হয়ে থাকে রাজা রামমোহন রায়কে। সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়কে কিন্তু বলা হয়। তবে দেখো, পাকিস্তান নামটি প্রথম কে উত্থাপন করেন? ভেরি মাচ ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। পাকিস্তান নামটি কিন্তু প্রথম উত্থাপন করেছেন কে? চৌধুরী রহমত আলী। চৌধুরী রহমত আলী কিন্তু পাকিস্তান নামটি প্রথম উত্থাপন করেছেন। তবে দেখো, পুরীর জগন্নাথের মূর্তি কি কাঠ দ্বারা তৈরি হয়েছে? হ্যাঁ, পুরীর বিখ্যাত মন্দির জগন্নাথের মন্দির উড়িষ্যাতে, হ্যাঁ, ওই যে মন্দিরটি, এটি কিন্তু নিম কাঠ ব্যবহার হয়েছে। হ্যাঁ, নিম কাঠের পরিমাণ বেশি রয়েছে। তবে দেখো, ভারতের কোন রাজ্যে পোলো খেলার উৎপত্তি হয়েছে? পোলো বিশেষ ধরনের একটি খেলা কিন্তু, হ্যাঁ, নামটা মনে রাখবে, যে হ্যাঁ, একটা ইউনিক নাম কিন্তু পোলো। এই পোলো খেলার উৎপত্তি কিন্তু হয়েছে মণিপুরে। কোথায় হয়েছে? মণিপুরে। তবে দেখো, চাপ বাড়ালে বরফের গলনাঙ্কের কি বদল হয়? বরফ গলবে, ঠিক আছে, সেই গলনাঙ্কটার পরিমাণটা কিন্তু কমে যায় চাপের প্রভাবে। তবে দেখো, উস্তাদ বরে গুলাম আলী খাঁ কিসের সঙ্গে যুক্ত ছিলেন? তিনি ছিলেন একজন ধ্রুপদী সঙ্গীত শিল্পী। কি নাম? উস্তাদ বরে গুলাম আলী খাঁ। এই যে সঙ্গীত শিল্পী, বাদ্যযন্ত্র, হ্যাঁ, এবং কে কোন ক্ষেত্রে যুক্ত, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে পরীক্ষায়, মনোযোগ সহকারে দেখবে। আচ্ছা, তারপর দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন ভাইসরয়ের আমলে এই জাতীয় কংগ্রেসটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে? ভারতীয় যে জাতীয় কংগ্রেস কোন ভাইসরয়ের আমলে প্রতিষ্ঠিত হয়েছে? তখন ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। ভালো গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু একটি। নবজাগরণ বা রেনেসাস বা নবজাগরণ প্রথম কোন দেশে শুরু হয়েছে? এটা কিন্তু ইতালিতে শুরু হয়েছে। তবে দেখো, খামসিন কোন প্রকারের বায়ুপ্রবাহের নিদর্শন? খামসিন হচ্ছে এক ধরনের
স্থানীয় বায়ু। তারপর কোন হরমোনের জন্য ডায়াবেটিস মেলিটাস রোগ হয়ে থাকে? এটা হচ্ছে ইনসুলিন। ইনসুলিন হরমোনের জন্য কিন্তু ডায়াবেটিস মেলিটাস রোগটি কিন্তু হয়ে থাকে। তারপরে দেখো ভারতের রাষ্ট্রপতি কত নম্বর ধারার মাধ্যমে মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিকে ক্ষমা করতে পারেন? ইম্পর্টেন্ট কোশ্চেন। রাষ্ট্রপতি কিন্তু একমাত্র ব্যক্তি রয়েছে যার কিন্তু এই ক্ষমতা রয়েছে। এটা কিন্তু ৭২ নং ধারা, বিশেষ করে ধারাটা ইম্পর্টেন্ট। কত নং ধারা? ৭২ নং ধারা। তবে দেখো হিস্টামিন থেকে কি রোগ হয়ে থাকে? হিস্টামিন কিন্তু যৌগ। এখান থেকে যে রোগটি হয়েছে সেটা হচ্ছে অ্যালার্জি রোগ, স্কিন ঘটিত একটি রোগ কিন্তু। তবে দেখো টমেটোর উৎপত্তি হয়েছে কোন দেশে? টমেটো খাদ্যদ্রব্য, এটা কিন্তু পেরুতে প্রথম উৎপত্তি হয়েছে। তবে দেখো কেইবুল লামজাও জাতীয় উদ্যান, এই যে জাতীয় উদ্যান ইম্পর্টেন্ট, কিন্তু জাতীয় উদ্যান থেকে প্রশ্ন আসে কিন্তু। এটি কিন্তু মণিপুরে অবস্থিত। তবে দেখো মল্লার রাগটি কোন যুগে সৃষ্টি হয়েছিল? মল্লার রাগ মোগল যুগে কিন্তু সৃষ্টি হয়েছিল। এক ধরনের সঙ্গীত রাগ হিসেবে কিন্তু ব্যবহার হয়ে থাকে, এটার নাম বলা হয়। তবে দেখো কোন তারিখটি ক্যান্সার সচেতনতা দিবস হিসেবে পালিত হয়? ক্যান্সার সচেতনতা দিবস, ভয়াবহ রোগ, ৭ই নভেম্বর তারিখটিকে কিন্তু পালন করা হয়। ক্যান্সার রোগী যেন না হয় সেদিকে মানুষকে সচেতন করানোর ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়, তারিখটি উদযাপন করা হয়ে থাকে। বাবর দিল্লি সিংহাসনে বসেছেন ১৫২৬ সালে। কত সালে? ১৫২৬ সালে। তারপর সৌরজগতের সবথেকে ছোট গ্রহটির নাম কি? বুধ সৌরজগতের সবথেকে ছোট গ্রহ। তারপর কোন মৃত্তিকায় চা গাছ ভালো জন্মায়? চা গাছ ভালো জন্মায় কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকায়, পাহাড়ি অঞ্চলে। তবে দেখো আইহোল প্রশস্তির রচয়িতাকে, এই যে প্রশস্তি, আইহোল প্রশস্তি রচয়িতা করেছে রবি কীর্তি, কিন্তু ইম্পর্টেন্ট। দেখো শালক সংশ্লেষে সক্ষম একটি প্রাণী, তার নাম কি? ইউগ্লিনা। বায়োলজি কথাটি প্রথম কে প্রবর্তন করেছে? দেখো বায়োলজি কথাটি প্রথম প্রবর্তন করেছেন কিন্তু ল্যামার্ক। কে করেছে? ল্যামার্ক করেছে। তারপর দেখো সংবিধানের নির্দেশমূলক নীতি সংগৃহীত হয়েছে কোন দেশ থেকে? ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিগুলো সংগৃহীত হয়েছে কিন্তু আয়ারল্যান্ডের সংবিধানের নীতি আদর্শ গ্রহণ করে। তারপরে দেখো পোস্ট অফিস, পোস্ট অফিস গ্রন্থটি কার লেখা? ইম্পর্টেন্ট। পোস্ট অফিস বা ডাকঘর, এই গ্রন্থটির লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তবে কত নং ধারায় সংবিধান সংশোধন করা হয়ে থাকে? ভেরি মাচ ইম্পর্টেন্ট, স্টার চিহ্ন দিয়ে রাখো পরীক্ষার জন্য, ঘুরে ফিরে কিন্তু অনেক পরীক্ষা আসছে এটি। সংবিধান সংশোধন যে ধারা রয়েছে সেটা হচ্ছে ৩৬৮ নং ধারা। কত নং ধারা? ৩৬৮ নং ধারা। তারপর দেখো আরাবল্লী কি জাতীয় পর্বত? আরাবল্লী পর্বতের নাম শুনেছি আমরা, এটি কিন্তু একটি প্রাচীন পর্বত এবং এটি ক্ষয়জাত পর্বত। তারপরে দেখো জাপানের জলবায়ু কি ধরনের? জাপানের জলবায়ু কিন্তু নাতিশীতোষ্ণ প্রকৃতির, সমুদ্র তীরবর্তী অঞ্চলে অবস্থিত। তবে দেখো কুকি আঙ্গামি ভারতের কোন অঞ্চলের উপজাতি? এই যে উপজাতি, উপজাতির প্রশ্নগুলো কিন্তু ভালো করে লক্ষ্য দেখবে এগুলো। এটা হচ্ছে মণিপুরের কিন্তু উপজাতি কুকি আঙ্গামি। তারপর দেখো মানব শরীরে শক্তির যোগান কে দেয়? মানুষের শরীরে যে শক্তি, এই শক্তির যোগান কিন্তু দিয়ে থাকে কার্বোহাইড্রেট। ঠিক আছে, এই জন্য আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই। আচ্ছা, তারপর দেখো ভারতের কোন ফসলের চাষ সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে রয়েছে? দেখো ভারতের প্রধান খাদ্যশস্য কি? ধান, তাই না? এবং ভারত একটি কিন্তু কৃষি প্রধান দেশ, তার মধ্যে ধান ফসলটি কিন্তু সবথেকে বেশি অঞ্চল জুড়ে কিন্তু অবস্থিত। তারপরে দেখো তড়িৎ আধানের এসআই একক, এই যে বিজ্ঞানের প্রশ্ন। দেখো তড়িৎ আধানের এসআই একক, একক সাধারণত প্রশ্ন কিন্তু আসে। কুলম্ব, উত্তর হয়ে যাবে কুলম্ব। বহু ক্ষেত্রে দেখা গিয়েছে কিন্তু বিভিন্নভাবে কিন্তু চাপের একক, বলের একক ঘুরে ফিরে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছে। তারপরে দেখো রাষ্ট্রপুঞ্জ দিবস হিসাবে পালিত হয় কোন তারিখটি? রাষ্ট্রপুঞ্জ যখন গঠিত হয়েছিল যে তারিখটিতে ২৪শে অক্টোবর তারিখটিকে, তাই কিন্তু রাষ্ট্রপুঞ্জ দিবস কিন্তু পালন করা হয়। তারপরে দেখো মল্লিকা সারাভাই কিসের সঙ্গে যুক্ত? তিনি কিন্তু একজন কুচিপুড়ি কিন্তু একজন শিল্পী, নৃত্যশিল্পী মল্লিকা সারাভাই, নামটা মনে রাখবে। এবং ভারতনাট্যমের একজন সুদক্ষ নৃত্যশিল্পী কিন্তু। তার পাশাপাশি দেখো এই যে কুচিপুড়ি, ভারতনাট্যম বিখ্যাত কিন্তু নৃত্য, জনপ্রিয় নৃত্য, পরীক্ষায় প্রশ্ন আসে এইগুলো থেকে। বিশেষ করে নৃত্যের সঙ্গে যারা যুক্ত নামগুলো, নামগুলো মনে রাখবে, প্রত্যেকটা নৃত্যের সঙ্গে যুক্ত এবং কোন রাজ্য থেকে, সেই রাজ্যটার নামও কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে দেখো সড়ক পথের দৈর্ঘ্য সবচেয়ে বেশি কোন রাজ্যে দেখা যায়? এটা কিন্তু মহারাষ্ট্র রাজ্য। ভারতের পশ্চিম ভারতে মহারাষ্ট্র রাজ্যে সবথেকে বেশি সড়কপথ কিন্তু রয়েছে। তারপরে দেখো লোরি ভারতের কোন রাজ্যের উৎসব? লোরি, এই যে লোরি এটি আঞ্চলিক উৎসব কিন্তু এগুলো। এই আঞ্চলিক উৎসবগুলো পরীক্ষায় ঘুরে ফিরে আসে। লোরি হচ্ছে ভারতের পাঞ্জাব রাজ্যের একটি কিন্তু উৎসব। তারপরে দেখো কোন পুরস্কারটি ইউনেস্কো দিয়ে থাকে? যে ইউনেস্কো সংস্থা দ্বারা দিয়ে থাকে পুরস্কার, সেটা হচ্ছে কলিঙ্গ পুরস্কার। এই যে কলিঙ্গ পুরস্কার ১৯৫১ সালে কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে বিশেষ অবদানকারী কোনো ব্যক্তি,
ঠিক আছে, তাকে কিন্তু এই পুরস্কার কিন্তু দেওয়া হয়ে থাকে, কলিঙ্গ পুরস্কার বিজ্ঞানের ক্ষেত্রে। যে কোন ক্ষেত্রে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আর কোন সংস্থা দিয়ে থাকে, ইউনেস্কো, এটাও মনে রাখবে। তবে দেখো হোয়াইট ভিট্রিয়লের সংকেত কি? হোয়াইট ভিট্রিয়ল বিজ্ঞানের প্রশ্ন দেখো, ZnSO4 7H2O জিঙ্ক সালফেট, যেটাকে কিন্তু বলা হয়ে থাকে হোয়াইট ভিট্রিয়ল। তবে দেখো ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কত? ভারতীয় সংবিধানে কিন্তু মৌলিক কর্তব্য রয়েছে 11টি, আগে ছিল 10টি, এখন কিন্তু 11টি। এবং সর্বশেষ যে মৌলিক কর্তব্য যুক্ত হয়েছে, যে 14 বছর, 6 থেকে 14 বছর বয়সী প্রতিটি শিশুকে শিক্ষাদানের, প্রাথমিক শিক্ষাদানের কিন্তু ব্যবস্থা করবে তার পিতা মাতা, অভিভাবক। এটি কিন্তু মৌলিক কর্তব্য হিসেবে সংযোজিত হয়েছে। তবে দেখো কোথায় রাসায়নিক সারের শিল্প গড়ে উঠেছে? রাসায়নিক সার শিল্প গড়ে উঠেছে বারাউনিতে, ভারতের বারাউনিতে রাসায়নিক সারের শিল্প কিন্তু গড়ে উঠেছে। তবে দেখো ম্যারাথন দৌড়ের দূরত্ব কত মাইল হয়ে থাকে? আমাদের এই যে ঐতিহাসিক ম্যারাথন দৌড়ের যদি ঐতিহাসিক প্রেক্ষাপটটা আমরা জানি, গ্রীষ্মে কিন্তু হয়েছিল এই ঘটনাটা। একজন সৈনিক, তিনি কিন্তু 26 মাইল পথ দৌড়ে তিনি কিন্তু তার রাজ্যের যে রাজা, তাকে কিন্তু খবর জানিয়েছিল, হ্যাঁ, এবং তারপর সে মারাও গিয়েছিল, আমরা ইতিহাসে পড়েছি। এবং তার নামেই কিন্তু এই দৌড় প্রতিযোগিতাটা হয়ে থাকে, ম্যারাথন দৌড়। থ্রি মাস্কেটার্স কার নাম? দেখো, থ্রি মাস্কেটার্স বলা হয়ে থাকে আলেকজান্ডার, এই যে বিখ্যাত একজন রাজা আলেকজান্ডার, তাকে কিন্তু বলা হয়ে থাকে এই নামে পরিচিত তিনি কিন্তু। তবে দেখো মেনিনজাইটিস রোগটি কোথায় হয়? মেনিনজাইটিস এটি কিন্তু মস্তিষ্কের পক্ষাঘাত কারণে কিন্তু হয়ে থাকে, মস্তিষ্ক সংক্রান্ত কিন্তু একটি রোগ। তবে দেখো পৃথিবীর কোন দেশে প্রথম ট্রেন চলাচল শুরু হয়েছে? ইংল্যান্ডে। আর ইংল্যান্ডের হাত ধরেই কিন্তু ভারতবর্ষে কিন্তু ট্রেন চলাচল হয়েছিল। হ্যাঁ, ভারতবর্ষে 1853 সালটা মনে রাখবে। ভারতবর্ষে কিন্তু ট্রেন চলাচল শুরু হয়েছিল এই ইংল্যান্ডের হাত ধরেই। তবে দেখো রবি বর্মা একজন কি ছিলেন? রবি বর্মা কিন্তু একজন বিখ্যাত চিত্রশিল্পী, চিত্রশিল্পের সঙ্গে যুক্ত তিনি। তারপরে দেখো প্রয়াত লেসলি ক্লডিয়াস ছিলেন ভারতের বিখ্যাত একজন কি হকি খেলোয়াড়। ভারতের সঙ্গে এই যে হকি খেলোয়াড় কিন্তু খুবই জড়িত, এবং হকি খেলোয়াড় কিন্তু অলিম্পিকে পুরস্কারপ্রাপ্ত সর্বাধিক কিন্তু রয়েছে, তাই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, এই খেলা আমরা ক্রিকেট, ফুটবল এই সমস্ত খেলাগুলো বেশি মনোযোগী দিই, তার পাশাপাশি হকি ভারতের কিন্তু একটি জনপ্রিয় খেলা। হ্যাঁ, এবং কিন্তু অনেক সম্মান পুরস্কার কিন্তু রয়েছে, তাই হকি খেলোয়াড় সংক্রান্ত প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আর তার সঙ্গে বলছি, যারা এই ক্লাসের পিডিএফগুলো পেতে চাও, তারা কিন্তু টেলিগ্রামে গিয়ে জয়েন করে নাও। চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো এবং ফুড এসআই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি কিন্তু করে রাখবে। আর যদি শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র নোটটি পেয়ে পরীক্ষায় পাশ করতে চাও, তো অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে একবার হোয়াটসঅ্যাপ করে নাও।